আপনারা জানেন যে আজকে আমরা সকাল 10টায় ঐকমত্য কমিশনের সাথে আমরা আজকে বসেছি। সেখানে ইতিমধ্যে আমাদের অনেক বিষয় আলোচনা হয়েছে। 166টা বিষয়ের মধ্যে আপনারা ইতিমধ্যেই জানেন আমরা 129টা বিষয় আমরা একমত হয়েছি, কিন্তু যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেই সব বিষয়ে আমাদের অবজারভেশন রয়েছে, আমরা নোট দিয়েছি যে সংযোজন বিয়োজন এইসব বিষয়ে আমরা নোট দিয়েছি আমাদের পক্ষ থেকে। মূলত এখনো পর্যন্ত আমরা 3টা বিষয়ে আমরা কথা বলেছি। আমরা এখনো পর্যন্ত প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন। আমরা দেখেছি যে নাগরিকদের যে নিরঙ্কুশ যেই রাষ্ট্রের মধ্যে যেই অধিকারগুলো রয়েছে সেটি নিরঙ্কুশ অধিকার কখনোই হচ্ছে আমাদের এই রাষ্ট্রে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই স্বীকৃত হয়নি। সেই সব বিষয় নিয়ে আমরা হচ্ছে একদম ডিটেইল আমরা কথা বলছি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার। আমরা দেখেছি যে রাষ্ট্রের যখনই এই পাওয়ার ট্রানজিশনের একটি সময় এসছে তখনই হচ্ছে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত। তো একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের যে ট্রানজিশনটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যাতে করে আমরা অতীতের যেই আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে আর কখনোই পুনরাবৃত্তি না হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যে আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল 70, সেটি নিয়ে কথা হচ্ছে, যেটির মধ্য দিয়ে আমরা হচ্ছে সংসদের একই সাথে স্থিতিশীলতা, সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরও বেশিভাবে কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে। আর বাকি বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব এখন আপনাদেরকে এই মধ্যাহ্ন পর্যন্ত আলোচনা যেটি হয়েছে সেটি নিয়ে বাকি ব্রিফটি করবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ধন্যবাদ সকলকে। আমরা এখনো পর্যন্ত সংবিধানের যে আলোচনা সে আলোচনাটুকু করছি। এখনো পর্যন্ত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন এবং পুলিশ সংস্কার কমিশনের মতো বিষয়গুলো নিয়ে যে আলাপগুলো, দুদক সহ এই বিষয়গুলোতে আমরা এখনো আলাপ শুরু করতে পারিনি। তবে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এখানে অন্তর্ভুক্ত কেন হয়নি সে ব্যাপারে আমরা প্রশ্ন উত্থাপন করেছি এবং আমাদের যে মতামতগুলো আছে সেগুলো আমরা জানাতে চেয়েছি। একই সাথে আমরা যেমনটা মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভবপর নয়, বরং এখানে প্রধানমন্ত্রীকে যেমন একচ্ছত্র ক্ষমতায়ন করা হয়েছে তার মধ্য দিয়ে সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবার সুযোগগুলো রয়েছে। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। সংবিধানের মধ্যে ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, নাগরিকদের যে মৌলিক অধিকার সেটা যেন নিরঙ্কুশ হয় এবং আমাদের ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়। একই সাথে আমরা বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো আছে সেখানে শুধুমাত্র আইন প্রণয়নের ভিত্তিতে নয়, যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান এবং আস্থার ভিত্তিতে আমরা ক্ষমতার হস্তান্তরের যে প্রক্রিয়া আছে সেখানে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি সেই ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করেছি, আমরা কথা বলছি। আমরা আশাবাদী যে আমাদের মধ্যবর্তী যে আলোচনার বিরতিতে আমরা এখন আছি, এর পরবর্তীতে আমরা আরও আলোচনার মধ্য দিয়ে আজকের যে আলোচনাগুলো আছে সেগুলোর আমরা একটা ফাইনাল কনক্লুশন আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। এই পর্যায়ে পর্যন্ত আমাদের এই পর্যন্ত আলোচনা হয়েছে। আমাদের আলোচনা শেষ পেয়ে আমরা আমাদের পূর্ণাঙ্গ ব্রিফ আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ। সেই জায়গা থেকে নির্বাচনের যে সমস্যা নির্বাচন হয়ে যাবে সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, এই জায়গায় আপনাদের আসলে স্পষ্ট অবস্থান কি? রাইট ইসলাম বলেছেন তিনি এই ধরনের হলে নির্বাচনে যাবেন না, আপনারা কি আসলে নির্বাচনে যেতে চান না, কি অবস্থান?
আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা নিয়ে, যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ ব্যতিরেকে সময় পেতে পারে না। কাজের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই, কিন্তু বিচার এবং সংস্কারকে যেন অবশ্যই দৃশ্যমান করা হয়, বিচার এবং সংস্কার যেন নিশ্চিত করা হয়, সে ব্যাপারে আমরা আমাদের জোরালো বক্তব্য উপস্থাপন করেছি। আমরা যেমনটা দেখি যে এর আগে ১/১১-র মতো যখন ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার সময়টা যখন এসেছে, তখনই রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বাদানুবাদ তৈরি হয়েছে এবং যারা সাধারণত ক্ষমতায় থেকেছে তারা তাদের ক্ষমতাকে আরো বেশি প্রলম্বিত করবার চেষ্টাটা করেছে এই অন্তর্বর্তীকালীন সময়গুলোতে। সে জায়গায় আমরা প্রাথমিক যে প্রস্তাবনা দিয়েছি যে অন্তর্বর্তীকালীন যে সরকারগুলো হবে বা তত্ত্বাবধায়ক যে সরকারগুলো হবে, সে নামকরণের ক্ষেত্রে অবশ্যই সেটাকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন শব্দকে এর সঙ্গে যুক্ত করে নির্বাচনের দায়িত্বটাই যে তারা শুধুমাত্র পালন করবেন এই দিকে আমরা গুরুত্ব আরোপ করেছি। কিন্তু সেই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কিরকম হতে পারে, সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে কারা দায়িত্ব পালন করতে পারেন, সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলাপ আলোচনা করছি। আমরা পরবর্তীতে এই মুহূর্তে আমাদের সেই আলোচনাটা চলছে, আমরা আলোচনার যখন কনক্লুশনে আসবো তখন আপনাদের কাছে বিস্তারিত আমরা উপস্থাপন করব। গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন, বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন গণপরিষদের মাধ্যমে হতে পারে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন কিভাবে মার্চ হবে? আমাদের আচ্ছা, এখানে হচ্ছে একটা বিভ্রান্তি হয়তো তৈরি হয়েছে বিভিন্ন সময়। সেটা হচ্ছে যে আমরা এমনটা হচ্ছে যে আমরা দুইটা নির্বাচন চাচ্ছি, এরকম বিষয়টি এমন না, বরং আমরা একটি নির্বাচনই চাচ্ছি, যে নির্বাচনটি একটা আইনসভার নির্বাচন এবং একই সাথে সাথে ওই নির্বাচনটিকেই আবার হচ্ছে গণপরিষদের স্ট্যাটাস দেওয়া হবে। কারণ আপনি জানেন যে যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা যে কোনো সময় হচ্ছে হাইকোর্টে চ্যালেঞ্জের শিকার হইতে পারে। যেমন আজকে আমরা দেখেছেন যে এখন যেই আমাদের হাইকোর্টে আওয়ামী লীগ সরকার যেই আমাদের হচ্ছে 15তম যেই সংশোধনীটা করেছে সেটা কিন্তু এখন চ্যালেঞ্জ হয়েছে। তো এখন যেই আমরা হচ্ছে আবার যেই অ্যামেন্ডমেন্টগুলো করছি সেটি যে আবার হচ্ছে পরবর্তীতে চ্যালেঞ্জের শিকার হবে না, এবং এটা কনস্টিটিউশনের বেসিক ফান্ডামেন্টাল রিফরমেশনের এখতিয়ারটা সেটা শুধুমাত্র গণপরিষদেরই থাকে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে দাবিটি জানাচ্ছি, পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভার নির্বাচন, একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে হচ্ছে রিরাইট করা, এবং একই সাথে সাথে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তারা হচ্ছে পার্লামেন্টের যে স্বাভাবিক কাজ রয়েছে, যে রুটিন ওয়ার্ক রয়েছে, সেই রুটিন ওয়ার্কটিকে একসাথে চালাবে। না হয় যে আমাদের গণ অভ্যুত্থানের যেই আমাদের আবার আপনারা দেখেন যে কনস্টিটিউশন ফেল করেছে বলেই কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানের মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তো সুতরাং এটির জন্য আর পুনরাবৃত্তি না হয় সেটির জন্য হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি বারবার করে পুনরাবৃত্তি করছি। আচ্ছা, আমরা যেহেতু এখন একটা মধ্যবর্তী বিরতির সময়টাতে আমরা এসেছি, মানে আসন্ন নির্বাচন, জি ঐক্য পৌঁছানো তো হচ্ছে যে আমাদের আলোচনার মধ্য দিয়ে ঐক্য পৌঁছাতে হবে। এটা ঐক্য তো হচ্ছে এটা দলীয় স্বার্থে না, এটা জাতীয় স্বার্থে। আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমাদের এই অভ্যুত্থানটাকে, কেন অভ্যুত্থানটি হয়েছে সেটা মাঝে মাঝে মনে হয় যে এই বিষয়টাকে আমাদের একটু রিভিজিট করতে হবে, যে অভ্যুত্থানটার কারণ কি। কারণ একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য না থাকা, এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে
আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই, সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যমত্যে পৌঁছাইতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ ব্রিফিংটা আমাদের যখন আলোচনা পুরোটা শেষ হবে তখন এসে করব। মধ্যবর্তী পর্যায়ে আমাদের যতটুকু আলোচনা হয়েছে সেটুকু আমাদের নেতারা আপনাদেরকে ব্রিফ করেছেন, বাকিটুকুর জন্য আমাদেরকে আরেকটু আলোচনাটা শেষ করতে হবে। থ্যাংক ইউ। আমরা হচ্ছে একদম শেষে আবার একটা প্রশ্ন ভাই এটি শেষ করে আসি। আপনাদের যখন আমরা প্রস্তাব করেছিলাম তখন আমাদের অবস্থানটা ছিল যে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। আমরা এখনো ওই অবস্থানেই আছি। ধন্যবাদ সবাই।